আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় ৫ বছরের সাজা। আত্মসমর্পণ না করলে আপিলের সুযোগ পাবে না আসামিরা। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। ২৪ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর আগে শেষ মুহূর্ত পর্যন্ত গণহত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরশাসক শেখ হাসিনা। প্রায় ১৪০০ মানুষকে হত্যা ও ২২,০০০-এর বেশি মানুষকে গুলিবিদ্ধ করেও তার শেষ রক্ষা হয়নি। এসব অপরাধের সুনির্দিষ্ট ৫ অভিযোগে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় ৫টি অভিযোগের ২টিতে শেখ হাসিনাকে ও একটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। With only one sentence, that is sentence of death. রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে জানান চিফ প্রসিকিউটর। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচারের স্বার্থে দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। তবে রায়ে কষ্ট পেয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো সাবেক সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। জুলাই ভুক্তভোগীদের প্রত্যাশা শুধু ঘোষণা নয়, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। জিএম মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। শুধু দণ্ডাদেশ নয়, মানবতা বিরোধী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর চান শহীদ পরিবার ও জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহতরা। রায়ে খুশি সাধারণ মানুষও, তবে জনসমক্ষে দ্রুত কার্যকর করার দাবি তাদের। বিভিন্ন স্থানে শুকরানা নামাজ ও মিষ্টি বিতরণ করা হয় রায়ের পরপর। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই আগস্টে নিজ দেশের জনগণকে গুলি করে হত্যা, সন্দেহাতীতভাবে প্রমাণ পাওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে মুহূর্তে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। মিষ্টি বিতরণ করা হয় টিএসসি সহ বিভিন্ন স্থানে। আমরা যে আশা প্রত্যাশা নিয়ে আজকে টিএসসিতে জড়ো হয়েছিলাম, আমি জীবনে কোনো ঈদে এত খুশি হই নাই। আজকে যত খুশি হয়েছে, ৭বার হত্যাকাণ্ডের বিচার হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং এই যে মৃত্যুদণ্ড হচ্ছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দ্রুত ফাঁসি কার্যকর করে সেই হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই মায়েদের মনের শান্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান করছি। এদিকে রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধ, শহীদ আহনাফের পরিবার সহ জুলাই আগস্টে আহতদের অনেকে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দণ্ডাদেশে খুশি নন তারা। সাবেক আইজিপি চৌধুরী আল মামুন, তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা
আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো, সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি। এ সময় ট্রাইব্যুনালের বাইরে অবস্থান নেওয়া সাধারণ মানুষ শুকরানা নামাজ ও মোনাজাতের মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেন। আরও কঠোর শাস্তির বিধান না থাকায় হতাশা প্রকাশ করেন কেউ কেউ। নরপিশাচ এরকম যে আপনার যে জঘন্য হত্যাকারী, একে আমরা চাইছিলাম যে শাহবাগ মোড়ে বেঁধে রাখবে। এই জাতি স্বাধীনতার প্রতি বাংলাদেশের ইতিহাসে একটা জাতির অংশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করতে পারে, সেটা কোনোভাবেই কাম্য ছিল না। সেটার বিচার প্রতিফলিত হয়েছে, কার্যকারিতা আমরা দেখতে চাই। এই খুনি হাসিনাকে এনে তার রায় জনসমক্ষে যেন কার্যকরী করা হয়। শেখ হাসিনা সহ তাদের সকল দোষরদের অন্যান্য বিচারও দাবি করেন সাধারণ মানুষ। জাহিদ রহমান, RTV, ঢাকা। সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রায় ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে বলা হয়। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এই রায়কে ঘিরে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রায়কে ঘিরে দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তুষ্ট সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই রায়ে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। ভারত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রাখলে তা নিন্দনীয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই, তবে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। ককটেল ঠকটেল ফাটাচ্ছে, এতে আপনাকে সহযোগিতা। এবার কিন্তু লোকগুলি যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন করে। অপরদিকে এক অনুষ্ঠানে রায়কে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে, ওখানে প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, আমরা ওইটা নিয়েই বেশি চিন্তিত। সরকারের তো অবশ্যই প্রস্তুতি থাকতে হবে, কারণ এখন ঘোষণা দিয়ে এই কাজটা করা হচ্ছে। যে পর্যায়ে তারা করবার পরিকল্পনা করেছিল, আমি আপনাকে ওইটুকুন বলতে পারি যে সেই পর্যায়ে তারা যেতে পারবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা কঠোর হস্তে দমনের কথা জানানো হয়। ঢাকা দিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।
অপরাধ বিবেচনায় শেখ হাসিনার সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যা মাইলফলক হয়ে থাকবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ করে দিচ্ছে ভারত, যা আইনের লঙ্ঘন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই রায়ে তা প্রমাণিত হয়েছে। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মেসাল। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে ভারতে অবস্থান করে দেশে অরাজকতা সৃষ্টির হুকুম দিচ্ছে শেখ হাসিনা। আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি, সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সে নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয়। ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র, আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন পলাতককে, অপরাধীকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন। এটা তো একটা আইনসম্মত কোনো আচরণ হলো না ভারতের দিক থেকে। এছাড়া আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘটা করে পালন না করতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। যারা তারেক রহমানের জন্মবার্ষিকী কোনো ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দর্শক, ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়া নিয়ে আরও রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন এমন মন্তব্য করে নির্বাচন ও গণভোটে শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারে নির্বাচন গতানুগতিক নয়, এবার গণভোট যুক্ত হয়েছে। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, তাই গ্রহণযোগ্য নির্বাচন করা সবার দায়িত্ব, ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তোমাদেরকে জানাতে থাকবে, তোমার কিন্তু গ্রেডিং অনেক নিচে। নির্বাচনে আমরা ঢুকছি, সেটা শতাব্দীর নির্বাচন, এটা 100 বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হবে, এই কমিটমেন্ট আমাদের। সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের সন্তানদের বলতে পারবো, এই কাজটা আমরা করে দিয়েছিলাম, আমার এই ভূমিকা ছিল, আমি আমার জায়গাতে কোনো ছাড় দিই নাই, এটা আমাদের করতে হবে, এটার থেকে না করার কোনো সুযোগ নেই। যদি বলো যে আমার এই অসুবিধা আছে, তাহলে এখন থেকে বলো যে আমাকে এখান থেকে অন্য জায়গায় দিয়ে দেবে। লালদিয়া টার্মিনালে ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মায়ার্স গ্রুপ ও ড্যানিশ সরকারের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। মায়ার্স গ্রুপের চেয়ারম্যান রবার্ট মায়ার্স উগলা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উগলা বলেন, চট্টগ্রাম বন্দর টার্মিনালে তার কোম্পানির বিনিয়োগ হবে বাংলাদেশে কোনো ইউরোপীয় কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ। যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, তা মোকাবেলা করে সুষ্ঠু সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার
AMM নাসির উদ্দিন। বলেন, অনেক নতুন ও জটিল টাস্ক ঘাড়ে পড়লেও নির্বাচন কমিশন হাল ছাড়েনি, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে শঙ্কা থেকে যায় বলেও মন্তব্য করেন সিইসি। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যত ঝঞ্ঝাল, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে আগামী 1 মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানায় এই দুই দল। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। দীর্ঘ 15 মাস পরে 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা শেষে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হয়েছে। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিন রায়ের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী রাজনৈতিক দল এনসিপি। আগামী 1 মাসের মধ্যে হাসিনা ও কামালকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি যে জুলাই আগস্টে যে ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম, হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের রায় আমরা আজকে পেয়েছি। ঐতিহাসিক এই রায়ের পেছনে সব রাজনৈতিক দল ছাড়াও আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। সর্দার রাজীব, RTV, ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনার বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, এই বিচারের মধ্য দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে 5 বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। আবারও অন্যান্য প্রসঙ্গ। রাজধানী পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় পল্লবী থানা এলাকায় নৃশংস এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পল্লবী থানাধীন সি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটর সাইকেলে করে আসা 3 দুর্বৃত্ত সরাসরি দোকানে ঢুকে কিবরিয়াকে গুলি করে পালিয়ে যায়। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথা, বুক এবং পিঠে পিস্তল ঠেকিয়ে একাধিক গুলি ছুড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই রোহিঙ্গার সংকট সমাধানে একমাত্র পথ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গার সংকটে নির্বাচনোত্তর বাংলাদেশের চ্যালেঞ্জ সমূহ বিষয়ক এক আলোচনায় একথা বলেন তিনি। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ
এবং কানাডা ভিত্তিক CRRIC এর যৌথ উদ্যোগে আয়োজিত এই গ্লোবাল ডিসকোর্সে অংশ নেন দেশের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা, কূটনীতিক ও নীতি বিশ্লেষকরা। AFC এশিয়ান কাপ ফুটবলের নিয়ম রক্ষার ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। মূল পর্বে যাওয়ার আশা দু দলের আগেই শেষ হয়ে গেছে। প্রথম লেগে ভারতের মাটি থেকে হামজারা বাংলাদেশ ফিরেছিল ড্র করে। সমিত ফাহমিদুল জায়ানদের নিয়ে এবার নিজেদের মাটিতে 22 বছরের জয় খরা ঘুচাতে চায় জামাল ভুঁইয়ার দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিস্তারিত রাফিয়া মিনির রিপোর্টে। দীর্ঘ 22 বছর বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারত, সে আক্ষেপ ঘুচাতে এবার প্রস্তুত বাংলাদেশ। প্রস্তুত হামজা, সমিত, ফাহমিদুল, জামালরা। তবে লক্ষ্য সরল হলেও অর্জন করতে হলে দিতে হবে কঠিন পথ পাড়ি। সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হতে হয় বাংলাদেশকে। তাই 90 মিনিট ফোকাস ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। হ্যাঁ, অবশ্যই আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারবো। দল দিন দিন ভালো করছে। আমরা এখন বড় দলগুলোর সাথেও আধিপত্য বিস্তার করে খেলতে পারছি, তাই জয় আসবেই। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংগঠিত হওয়ার পাশাপাশি ভারতের দুর্বলতা। বাংলাদেশ অধিনায়কের মতে সব দিক বিবেচনায় এবারই ভালো সুযোগ তাদের হারানোর। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, ইটস নট দ্য বেস্ট, সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। সো দে আর নট ইন দ্য বেস্ট মোমেন্ট, সো আই থিঙ্ক এটা আমার জন্য পজিটিভ। যদিও ভারতও ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর, তবে তারা জানে প্রতিপক্ষ দলে যখন হামজা, সমিতদের মতো নাম, তখন অতীত সমীকরণটা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। তাদেরও প্রয়োজন বিশ্বমানের ফুটবলার। তাই তো ফিফার ছাড়পত্র পাওয়ার আগেই ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক জাতীয় ফুটবলার রায়ান উইলিয়ামসকে সাথে নিয়ে এসেছে তারা। হ্যাঁ, অবশ্যই চাপ আছে। সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। খেলোয়াড়দের তাদের দায়িত্ব নিতে হবে। ইতিবাচক ফলাফল পেতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। দুই দেশের 29 বারের দেখায় ভারতের বিপক্ষে কেবল 3 বার জয় তুলে নিতে পেরেছে বাংলাদেশ। হামজা পরশ পাথরে বদলে যাওয়া বাংলাদেশ এবার পরিসংখ্যানের পরিবর্তন শুরু করতে চায় ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই। তবে দুই কোচই মনে করেন তারাই শেষ হাসি হাসবে যারা দক্ষিণ এশিয়া ডার্বি খ্যাত ম্যাচটির চাপ সামলিয়ে স্বাভাবিক খেলা খেলতে পারবে। রাফি আমিন, RTV। নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে 42-22 পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় 14-12 পয়েন্টে। দ্বিতীয়ার্ধে দুইবার উগান্ডাকে অল আউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় 42-22 পয়েন্টে। এর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টে উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।